দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্ট টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ন্যাশনাল ব্যাংক কিভাবে লুট করা হয়েছে সেটি নিয়ে। আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, যার যে ডিপোজিট বেসড সেটি 42,000 কোটি টাকা ডিপোজিট। এখন যে ব্যাংকটির অবস্থা, সেই ব্যাংকটি এখন ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছে না। তার কারণ এই ব্যাংকটির যে 42,000 কোটি টাকা ডিপোজিট, তার 21,000 কোটি টাকায় 50%ই এখন ডিফল্ট লোন, এবং তার ক্যাপিটাল শর্টফল রয়েছে প্রায় 5,000 কোটি টাকা। অর্থাৎ ব্যাংকটি সব মিলে যদি আমরা তার শর্টফলগুলো যোগ করি তাহলে তার আসলে ডিপোজিট আর নেই। তো 42,000 কোটি টাকা আসলে কোথায় গেল, কিভাবে লুট হলো, কেন আজকে সে ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না? বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করে করে তারা ডিপোজিটারের টাকা দিচ্ছে। এবং এই ব্যাংকটি আপনারা জানেন যে শেখ হাসিনা রেজিমে আমরা দেখেছি শিকদার ফ্যামিলি, যেটা সবাই আমরা এই নামটা চিনি, শিকদার ফ্যামিলির কন্ট্রোলে এই ব্যাংকটি ছিল পুরো শেখ হাসিনার রেজিমে। তো এই ব্যাংকটি আসলে কিভাবে এই জায়গায় এলো, এত সবচেয়ে স্ট্রং একটি ব্যাংক সেটি আজকে ডিপোজিট ফেরত দেওয়ার মতো অবস্থায় নাই, সেই গল্পটি আসলে আমাদের আজকের এই রিপোর্টে উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে লুটের গল্প শুনবো। তো প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে আসলে কিভাবে ব্যাংকটি লুট করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। যে আমাদের যে রিপোর্টটা করেছি যে ন্যাশনাল ব্যাংকের ঋণ গ্রহীতা আপনার ডেকিং স্মার্ট ব্যাটারি আর হচ্ছে মানহাব প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড, এই দুইটা প্রতিষ্ঠান আমাদের রিপোর্টে বলা হচ্ছে যে মানে যে হাতে তুড়ি বাজানোর মতন হচ্ছে একটা ঋণ বের করে নিয়েছে। তো দুটা প্রতিষ্ঠান প্রায় এখন পর্যন্ত প্রায় 1200 কোটি টাকা নিয়েছে, কিন্তু পুরো দুটা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নাই, কাগজে প্রতিষ্ঠান। আমরা যদি গল্পটা বলি যে এই দুটা প্রতিষ্ঠান 2017 সাল থেকে 2020 সালের মধ্যে এই 3 বছরের ব্যবধানে হচ্ছে ন্যাশনাল ব্যাংক থেকে এই টাকা বের করে নিয়েছে। 2017 সালের 26 ডিসেম্বর এই প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার আরজেসি থেকে নিবন্ধন পায়। তো একই দিনে 26 ডিসেম্বর 2017 সালে 26 ডিসেম্বর একই দিনে হচ্ছে সে এনবিআর থেকে হচ্ছে যে টিন সার্টিফিকেট নেয়। একই দিনে হচ্ছে সে ন্যাশনাল ব্যাংকের একটা শাখায় হচ্ছে অ্যাকাউন্ট খোলে। একই দিনে হচ্ছে ওই প্রতিষ্ঠানটার পর্ষদ সভা ডাকা হয় এবং একই দিনে হচ্ছে সে ন্যাশনাল ব্যাংকের কাছে ঋণ প্রপোজাল পাঠায় প্রায় 250 কোটি টাকার মতন। তো একই দিনে ন্যাশনাল ব্যাংক এই ঋণের বিপরীতে হচ্ছে একটা থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের যে জামানত, যে কাগজে কলমে জামানত আর কি, তো ওই জামানত ভ্যালুয়েশন করার জন্য পাঠায়। পরের দিন ন্যাশনাল ব্যাংকের বোর্ডে এই ঋণ প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরের দিন হচ্ছে 230 কোটি টাকা ঋণ দিয়ে দেওয়া হয়। এটা ছিল একটা প্রতিষ্ঠানের গল্প। তো আমরা যদিও জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানটার যে আরজেসির ঠিকানা অনুযায়ী এটা ঠিকানা দেওয়া হয়েছে ধানমন্ডি 27-এর 12 নম্বর রোডের যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাইনি। এবং হচ্ছে যে এই ঋণের ক্ষেত্রে যে জামানত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার আমরা যেটা জানি যে শিকদারের অধ্যুষিত এলাকা, সেটা হচ্ছে আপনার হাজারীবাগের পিছনটায়, ঠিক আছে। সেখানে হচ্ছে যে আপনার সরকারি জমিকে সে আপনার জামানত দেখিয়ে, মানে যে সরকারি জমিকে জামানত দেখিয়ে এই ঋণটা নিয়েছেন আর কি। তো এগুলো কি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে পাওয়া গেছে? হ্যাঁ। তো এটার পরবর্তী গল্প হচ্ছে যে সে যেদিন 230 কোটি টাকা অনুমোদন হয়ে যায়, তো পরের দিনে হচ্ছে সে হচ্ছে যে ক্যাশ উত্তোলন বিভিন্ন মানে যে আপনার অ্যাকাউন্টের চেকের মাধ্যমে অ্যাকাউন্টে ক্যাশ উত্তোলন করে নেয়। তো এই ঋণটা হচ্ছে 19 সাল এসে প্রায় তার 600 কোটি টাকা হয়ে যায়। এরই মধ্যে জানা যায় যে এটা হচ্ছে আপনার প্রায়ত আপনার সংসদ সদস্য, আওয়ামী লীগের সংসদ সদস্য ঢাকা 14 আসনের আসলামুল হকের। পরবর্তীতে এই গ্রাহক
নতুন করে চতুরতার মাধ্যমে সে হচ্ছে এই প্রতিষ্ঠান, যেহেতু এটা মাইশা গ্রুপের একটা প্রতিষ্ঠান যখন উঠে আসে, সে হচ্ছে সেক্ষেত্রে তো আমাদের সিঙ্গেল ব্রজ এক্সপোজার যে লিমিট আছে, যে একটা গ্রাহককে কি পরিমাণে ঋণ দিতে পারে একটা ব্যাংক থেকে মূলধনের, তখন হচ্ছে এটা আড়াল করতে গিয়ে সে হচ্ছে পুরো প্রতিষ্ঠানটার নামই সে পাল্টিয়ে ফেলে। তখন হচ্ছে যে মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড থেকে সে চলে যাওয়া হচ্ছে এটা ডেকিং স্মার্ট ব্যাটারি নামে। ডেকিং স্মার্ট কোম্পানির নাম চেঞ্জ করে। এই কোম্পানি নিয়ে যখন তারা লোন নিয়েছে সেখানেও তাদের কোনো বিজনেস অ্যাক্টিভিটি ছিল না। এরপর যখন তারা এটা প্রকাশ হয়ে গেল যে এটি মাইশা গ্রুপের একটি কোম্পানি, তখন সিঙ্গেল বড়োয়ারের মধ্যে চলে আসলো, তখন সেই নাম চেঞ্জ করে আরেকটি নাম নিল, আরেকটি নাম নিল। সেটা হচ্ছে 19 সালের ফেব্রুয়ারির দিকে হচ্ছে সে আরজিসি থেকে আবেদন করে, দুদিনের মধ্যে সে আবেদনের প্রেক্ষিতে সে রেজিস্টার পেয়ে যায়। তো তারই 4 মাসের মধ্যে আবারও ন্যাশনাল ব্যাংকে হচ্ছে সে হচ্ছে আপনার 200 কোটি টাকার মতন ঋণ আবেদন করে। তো এখন পর্যন্ত পরবর্তীতে দফায় 19 সালে 20 সালে সে আরও কিছু ঋণ দিয়েছে, এখন পর্যন্ত প্রায় 560 কোটি টাকা। তো দুটা প্রতিষ্ঠানে মিলে 1200 কোটি টাকার মতন ঋণ ন্যাশনাল ব্যাংক পাও না। তো কিন্তু দুটা প্রতিষ্ঠানের কোনোটারই অস্তিত্ব নাই। এই দুটা প্রতিষ্ঠানই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। এই দুইটা প্রতিষ্ঠানই আসলামুল হকের মাইশা গ্রুপের প্রতিষ্ঠান। আর যখন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন রিপোর্টে উঠে আসে, তখন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন রিপোর্টে লেখা হয় যে ন্যাশনাল ব্যাংক থেকে যে কোন গ্রাহকের অধীনে ঋণ দিছে, ন্যাশনাল ব্যাংকের কোনো ধরনের কর্মকর্তা সেই প্রকল্পে সেই ধরনের মানে যে গ্রাহকের সরেজমিন পরিদর্শন করে না। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয় যে এই ঋণটা মানে টেক ওভার করে নিয়ে আসার জন্য, এই ঋণটা যে ঋণটা বিতরণ করছে এই ঋণটা উত্তোলন করে নিয়ে আসার জন্য। কিন্তু এখন পর্যন্ত আর ঋণ তো আদায় হয় না, এখন তো খেলাপি হয়ে গেছে এবং ডাউটফুল অবস্থায় আছে। আর আমরা দুটা প্রতিষ্ঠানের কোনোটারই অস্তিত্ব খুঁজে পাইনি। টোটাল মাইশা গ্রুপের কত লোন আছে? আমরা যদি জানি যে মাইশা গ্রুপের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সে প্রায় ন্যাশনাল ব্যাংক মাইশা গ্রুপের কাছ থেকে প্রায় 4000 কোটি টাকার মতন ঋণ পাবে। আগে তো 3000 কোটি টাকা ছিল, যখন হচ্ছে বেনামি দুইটা প্রতিষ্ঠান যোগ হয়েছে তার প্রেক্ষিতে প্রায় 4000 কোটি টাকা পাবে ন্যাশনাল ব্যাংক মাইশা গ্রুপ থেকে। তো আমরা ন্যাশনাল ব্যাংকে কিভাবে এই টাকা উত্তোলন করবে মাইশা গ্রুপ থেকে, আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি বললেন যে আসলে এই ঋণগুলো আমরা আইনিভাবে, উনি এড়িয়ে যেতে চাচ্ছিলেন যে আমরা আইনিভাবেই এটা আদালতের মাধ্যমে এই ঋণের টাকাটা উত্তোলন করার চেষ্টা করব। আসলে কোলাটেরালও নাই, মানে জামানতও নাই না। আপনারা তো বললামই যেটা মানে যে এটা পুরোপুরি কাগজে প্রতিষ্ঠান, আর হচ্ছে যে জামানতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা সরকারি জমিকে সে জামানত দেখিয়ে হচ্ছে ঋণটা নিয়েছে। তো আসলামুল হক তো মারা গিয়েছেন। জি জি, প্রয়াত। তো আপনি কি তাদের ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করেছেন? আসলামুল হক মারা যাওয়ার পরে এই গ্রুপের নেতৃত্বে আছেন তার স্ত্রী মাকসুদা হক। সে প্রথমে হচ্ছে যখন নেতৃত্বে আসলেন এই গ্রুপের, সে বিভিন্ন ব্যাংকের কাছে চিঠি দিল যে সে সুদ মওকুফ করতে পারবে না, সে ঋণের প্রিন্সিপালটা মওকুফ করবে। পরবর্তীতে যখন দেখলো যে আসলে গ্রুপগুলো হচ্ছে যে সব অধিকাংশই হচ্ছে কাগজে প্রতিষ্ঠান, অন্যতম বিষয় হলো যে এই দুইটা প্রতিষ্ঠান তারা স্বীকার করে নিয়েছেন, যে মাকসুদা হক বলেছেন যে ঠিক আছে এই দুইটা প্রতিষ্ঠান তাদের এই যে মানহা প্রিকাস্ট টেকনোলজি আর হচ্ছে ডেকিং স্মার্ট ব্যাটারি, এই দুইটা প্রতিষ্ঠান সে স্বীকার করে নিয়েছেন। তো তিনি জানিয়েছেন যে এখন মাইশা গ্রুপের কোনো প্রতিষ্ঠানই সচল নয়, যা আছে শুধুমাত্র কাগজে কলমে দেখানো অবস্থায় আছে। তিনি এই বিষয়গুলো নিয়ে পরে বললাম যে কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন, এটা তো দায়ভার আপনার উপরে বর্তায় যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি বললেন যে এটার এগেইনস্টে যে ধরনের যে কোলাটেরালগুলো রয়েছে আমরা এর মাধ্যমেই পরিশোধ করব, আর যেহেতু আমাদের কার্যক্রম নেই সেক্ষেত্রে আমাদের ঋণ পরিশোধ করা অন্যভাবে কোনো উপায় নেই। তো ধন্যবাদ আপনাকে প্রিন্স, সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যদি একটু ন্যাশনাল ব্যাংকের লেটেস্ট হেলথ বলি, যে এই ব্যাংকটি এই 2024 সালের প্রথম 9 মাসে এককভাবে ন্যাশনাল ব্যাংকটি 1768 কোটি টাকা লস করেছে, এবং তার যদি কনসোলিডেট হিসাবটা দেখি অর্থাৎ এর সাথে অন্যান্য সাবসিডিয়ারি সহ, সেক্ষেত্রে তার লস প্রায় 6000 কোটি টাকার বেশি। তো ব্যাংকটির এই হচ্ছে অবস্থা। এই ব্যাংকটি স্টক মার্কেটে লিস্টেড। শুধু যে ডিপোজিটররা টাকা পাচ্ছেন না তা নয়, স্টক মার্কেটে যারা এই ব্যাংকটিতে ইনভেস্ট করেছেন তারাও অনেক দুর্দশার মধ্যে আছেন। এই ব্যাংকটির স্টক প্রাইসও
ফেস ভ্যালুর অনেক নিচে অনেক দিন ধরে রয়েছে। তো এই হলো অবস্থা যে ডিপোজিটাররা টাকা পাচ্ছে না, স্টক হোল্ডাররা সাফার করছে, অথচ এই যে মাইশা গ্রুপের কথা আমরা শুনলাম তারা কিভাবে লোন নিয়েছে, কিভাবে লুট করেছে, সেটি প্রমাণ করে আসলে ব্যাংকিং সেক্টরের কি অবস্থা। কিন্তু সেই লুটেরাদের কিন্তু তাদের তো আসলে এই এতগুলো টাকার মানে ডিফল্ট লোন নিয়ে তাদের তো ঘর বাড়ি থাকার কথা ছিল, সবই বিক্রি করে দিয়ে আসলে তাদের রাস্তায় নেমে আসার কথা ছিল। আসলে কি তারা নেমেছে কিনা, তারা আসলে কেমন বাড়িতে থাকে, কেমন জীবন নির্বাহ করে, এবং ব্যাংক আসলে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা, এগুলো এখন আসলে দেখার বিষয় যে কি হচ্ছে, লুটেরাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনারা এতক্ষণ দেখছিলেন হাতিল প্রেজেন্ট টিবিএস ইনসাইট। এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।